এনআইডি ছাপাতে তুগলুকি কাণ্ড শুরু হয়েছে। এটা একটি রিপোর্টও হয়েছে রূপালী বাংলাদেশে। এবং যারা এনআইডি ছাপানোর দায়িত্ব পেয়েছে তাদের কানেকশনটাও আপনি আপনার ফেসবুক টাইমলাইনে খুব পরিষ্কার করে আপনি উল্লেখ করেছেন। সো আমরা আপনার টাইমলাইন থেকেও যদি নেই, সেখানে আপনি অনেক অনেক কিছু বলার চেষ্টা করেছেন, অনেক কিছু বলেছেন, অনেক তথ্য দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমরা কোনোভাবেই যেন মনে হচ্ছে যে এই ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই কেন জানি ঘুরে ফিরে ওই আওয়ামী লীগের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ টিটো ভাই। আসলে আজকে আমি এই বিষয়টা নিয়ে আসলে কথা মানে অনেকদিন ধরে আমি বলতে চাচ্ছিলাম, তো আজকে ফাইনালি এই সুযোগটা পেলাম। তো আমি মনে করি যে যারা আমাদের দর্শক রয়েছেন তারা একটু মনোযোগ দিয়ে আসলে বোঝার চেষ্টা করবেন যে কেন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণেই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু তারা এই এনআইডি কার্ড গুলো ছাপাবার দায়িত্ব কিন্তু তাদের নিজেদের লোকদেরকেই দিত। মূলত তারেক সিদ্দিক ছিল এবং তারেক সিদ্দিকের সাথে যারা সংশ্লিষ্ট ছিল ওই ব্যক্তিগুলোই এই কাজগুলো পেত। আর এনআইডির মতো একটা মানে সংবেদনশীল মানে এবং জাতীয় নিরাপত্তার জন্য যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, এটার কাজ কিন্তু আপনি এমন কাউকেই দিবেন যিনি আপনার অত্যন্ত বিশ্বস্ত, বা যেই ঠিকাদারটা আপনার অত্যন্ত বিশ্বস্ত, যারা আপনার এই তথ্যগুলো পাচার করবে না বা এই তথ্যটা এমন কারো কাছে চলে যাবে না যে পরবর্তী সময় তথ্যটাকে মিস ইউজ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে মানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক রয়েছে ঘুরে ফিরে তাদেরকেই এই কাজগুলো দেয়া হচ্ছে। এবং আপনি জানেন যে যে কোনো একটা টেন্ডার প্রসেসে আপনি যিনি মানে লোয়েস্ট বিডার আপনি তাকেই তো অগ্রাধিকার দেবেন। তো এক্ষেত্রে কিন্তু সেই প্রক্রিয়াটিও কিন্তু অনুসরণ করা হয়নি। অর্থাৎ আমার কাছে যে তথ্য এসেছে সেটা অনুযায়ী যিনি লোয়েস্ট বিডার তিনি এই পার এনআইডি কার্ডে তিনি 160 টাকা করে তিনি দর হাঁকিয়েছেন। অন্যদিকে এই যে তারেক সিদ্দিক এবং হাসিনা তাদের যে একটা মানে আস্থাভাজন কোম্পানি, যেটাকে তারা বলছে যে একটা ফ্রান্স ভিত্তিক কোম্পানি, যার নাম হচ্ছে সেলফ। তো আমরা কিন্তু অনলাইনে সার্চ করেছি, আপনি আমাদের দর্শকদেরকেও বলবো যে আপনারা এই সেলফ ফ্রান্স গুগলে গিয়ে যদি সার্চ দেন কোনো অস্তিত্বই পাবেন না। অর্থাৎ একটা নাম সর্বস্ব একটা কোম্পানি ফ্রান্সের, যাদেরকে বলা হচ্ছে যে তারা খুব ভালো কোম্পানি, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু মূলত কিন্তু এখানে একটা মানে মানে ধোঁকা যেটা করা হয়েছে যে ফ্রান্স ভিত্তিক বলা হলেও এদের বেস কিন্তু আসলে ইন্ডিয়াতে। অর্থাৎ এটা একটা ভারতীয় কোম্পানি এবং এই ভারতীয় কোম্পানি কিন্তু আপনার পার এনআইডি কার্ডে তারা 172 টাকা করে দর হাঁকিয়েছে। অর্থাৎ যিনি লোয়েস্ট বিডার তার চেয়েও তারা 12 টাকা বেশি হাঁকিয়েছে। তো তারপরেও কেন তাদেরকে এই কাজটা দেওয়া হচ্ছে? তো এটা নিয়ে যখন আমি যারা এটার সাথে সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ কয়েকজনের সাথে কথা বলেছি, একজন নাম প্রকাশ না করার শর্তে আমাকে যেটা বলেছেন যে সাকিব ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি যে অনেক সময় লোয়েস্ট বিডারকে আমরা ইগনোর করে ভালো কাজের জন্য ভালো কোয়ালিটির জন্য আমরা অন্য জনকে সিলেক্ট করি। তো এক্ষেত্রেও তাই হয়েছে যে তাদের কোয়ালিটি ভালো, তাই তাদের দামটা একটু বেশি হলো আমরা তাকে চুজ করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই কথাটা আসলে কোনোভাবেই ধোপে টেকে না, কোনোভাবেই ধোপে টেকে না যে তারেক সিদ্দিক এবং হাসিনার আস্থাভাজন একটি কোম্পানি, যে কোম্পানিটি তারা বলছে যে ফ্রান্স বেইজ, অথচ ফ্রান্সে এই কোম্পানির কোনো অস্তিত্ব নেই, মূলত এটা ভারতীয় একটি কোম্পানি। এখন তারা লোয়েস্ট বিডারও না, তারপরে আপনি তাদেরকে এই কাজটা দেওয়ার চেষ্টা করছেন। তো আপনি যে এখানে যে একটা মানে দূরভিসন্ধি আছে এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না এই এনআইডি প্রজেক্টটি নিয়ে। তো এখন আমি বলতে চাই যে এটা সেনাবাহিনীর যে একটি মানে কোম্পানি রয়েছে, আপনি জানেন যে মেশিন টুলস ফ্যাক্টরি, যেটা তাদের মাধ্যমে কিন্তু মূলত এই কাজটি তারা বাগিয়ে নিয়েছে। অর্থাৎ এই যে সেনাবাহিনীর এই যে ভিতরে যে মেশিন টুলস ফ্যাক্টরি বা এখানে যে এখনো তারেক সিদ্দিকীর প্রেতাত্মারা বা হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে, এটাই কিন্তু একটা প্রমাণ। কারণ যদি তাই না হতো তাহলে যারা এই মানে প্রজেক্টের সাথে জড়িত রয়েছেন এই মেশিন টুলস ফ্যাক্টরির, আমি যখন তাদেরকে প্রশ্ন করলাম তারা তো আমার প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল। একজন সাংবাদিক হিসেবে আমি এখানকার দায়িত্বপ্রাপ্ত যে দুজন ব্যক্তি রয়েছেন এই মেশিন টুলস এর, একজন হচ্ছেন মেজর জেনারেল নাহিদ আসগার। আমি যতটুকু জানি যে এই মেজর জেনারেল নাহিদ আসগার অত্যন্ত মানে সজ্জন একজন ব্যক্তি, অত্যন্ত সৎ একজন মানুষ। তো আমি তার কাছে বিনয়ের সাথে প্রশ্ন করেছিলাম তার হোয়াটসঅ্যাপে যে মেজর জেনারেল নাহিদ আসগার, আপনার এই মেশিন টুলস এর মাধ্যমে এই যে কাজের কন্ট্রাক্টটা এটা আপনারা কেন একটা আওয়ামী দোসরের কোম্পানি তাদেরকে দিতে যাচ্ছেন? তো নাহিদ আসগার কিন্তু আমার এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার সাহস রাখেননি, তিনি আমাকে ইগনোর করেছেন। পরবর্তীতে আমি এই মেশিন টুলস এর যিনি আরেকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা যিনি রয়েছেন তার নাম ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ। তা আমি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ তার কাছেও আমি এই বিষয়ে জানতে চেয়েছি যে আপনি এর একটা ব্যাখ্যা দেন যে কেন আপনারা তারেক সিদ্দিক
বা হাসিনার পৃষ্ঠপোষক যে কোম্পানি এই সেলফ, তাদেরকে কেন দায়িত্ব দিতে যাচ্ছেন, যেখানে লোয়েস্ট বিডার তাকে আপনারা ইগনোর করছেন? তো আমার এই প্রশ্নের উত্তরও কিন্তু তারা দিতে পারেনি। তো এ থেকে বোঝা যাচ্ছে যে এখানে আসলে যে আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে রয়েছে, বা আওয়ামী লীগের লোকজনদেরকে যে এখনো কাজ দেওয়া হচ্ছে, বা এনআইডির মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয়ে যে কাজ দেওয়া হচ্ছে, এটা আসলে আমরা এই যে বলি না যে আমাদের একটা স্বাধীন বাংলাদেশ, 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে কিন্তু আমরা আসলে এই বিষয়টা চাইনি। এবং এখানে আরেকটা উদ্বেগের কথা যেটা, মানে অত্যন্ত আতঙ্কের কথা যেটা, যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দপ্তরের যিনি সাবেক এডিসি হিসেবে কাজ করেছিলেন, তিনি হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত নাসিমুল হক, যার ছবি আপনি একটু আগে দেখাচ্ছিলেন। তো আমি আমার দর্শকদেরকে একটু বলতে চাই যে এই নাসিমুল হক, এই যে যাকে আমরা লাল বৃত্ত চিহ্নিত করে রেখেছি, তার পরিচয়টা কি আসলে? এই নাসিমুল হক তিনি শেখ হাসিনার সাবেক, তিনি এডিজি ছিলেন, এডিসি ছিলেন, সরি, শেখ হাসিনার সাবেক এডিসি ছিলেন তিনি। পাশাপাশি তিনি শেখ হাসিনার এতটাই আস্থাভাজন ছিলেন এই ব্যক্তি, যে তাকে শেখ হাসিনা কিন্তু যে ডামি নির্বাচন ছিল, আমি এবং ডামি নির্বাচন, সে আমি ডামি নির্বাচনে তাকে ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করিয়ে দিয়েছিলেন কিশোরগঞ্জের একটি আসন থেকে। এবং তিনি কিন্তু সবসময় ওই জয় বাংলার লোক, তিনি সবসময় মানে মুজিব প্রেমী একজন মানুষ ছিলেন, হাসিনা প্রেমী একজন মানুষ ছিলেন। এবং তিনি ওপেনলি কিন্তু এগুলো বলেছেন, যেগুলোর আপনারা ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে, যার কিছু কিছু আমি কিন্তু প্রকাশ করেছি, যে এই ব্যক্তির সাথে আওয়ামী লীগের কতটা ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা ছিল, এবং আওয়ামী লীগের আমলের অত্যন্ত বেনিফিশিয়ারি ছিলেন, এবং ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ক্যান্ডিডেট ছিলেন তিনি। এখন তার মতো একটা ব্যক্তিকে এই সেলফের লোকাল এজেন্ট বানানো হয়েছে। তো এখন যিনি হাসিনার একজন সাবেক এডিসি, এই মেজর অবসরপ্রাপ্ত নাসিমুল হক, আপনি তাকে এই কাজটি দেওয়ার মানে মূলত কাকে দিচ্ছেন আসলে? এখানে নাসিমুল হক কিন্তু মূলত একটা ডামি। সে যেমন এর আগে ডামি ক্যান্ডিডেট ছিল, এখানেও কিন্তু সে একটা ডামি। মূলত কিন্তু এটা তারেক সিদ্দিকীর কোম্পানি, সোজা কথা, সোজা বাংলায় এটা তারেক সিদ্দিকের কোম্পানি। এখন আপনি তারেক সিদ্দিকের কোম্পানিকে আপনি এনআইডি কাজের দায়িত্ব দিয়ে দিচ্ছেন, যেখানে তারেক সিদ্দিকী তার লোকাল রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হিসেবে এই নাসিমুল হকের মতো একটা বিশ্বস্ত ব্যক্তিকে, অবশ্যই বিশ্বস্ত ব্যক্তি, কারণ সে হাসিনার দপ্তরের সাবেক এডিসি ছিলেন। তো এখন তাকে লোকাল এজেন্ট দিয়ে আপনি এই কাজের কন্ট্রাক্টটা তাকে আপনি বাগিয়ে দিচ্ছেন। তো এখন যখনই আমি এই বিষয়গুলো নিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করতে যাই, তারা কিন্তু এখানে কেউ কোনো মানে জবাবদিহিতা করছেন না। তারা বলছেন না যে কেন এখানে লোয়েস্ট বিডারকে ইগনোর করে এই এনআইডি কন্ট্রাক্টটা তাদেরকে দেওয়া হচ্ছে। এবং পরে যখন আমি এটা নিয়ে আরো ব্যাপক অনুসন্ধান করি, মানে এই নাসিমুল হকের বিষয়ে আমি যখন আরো অনুসন্ধান করি, তখন আমি জানতে পারলাম যে এই নাসিমুল হকের শ্বশুর হচ্ছেন গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফের বড় ভাই রশিদুল আলম। তাহলে বুঝেন যে মানে এদের কতটা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। আবার এই রশিদুল আলম কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্যও ছিলেন। এখন এই যে নাসিমুল হক, সে কিন্তু পারিবারিক ভাবেই বা তার স্ত্রীর পরিবার থেকেও কিন্তু সে আওয়ামী লীগের সাথে দুইভাবেই কানেক্টেড। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই নাসিমুল হকের বিয়েতে কিন্তু উকিল ছিলেন স্বয়ং শেখ হাসিনা, কারণ তিনি তখন শেখ হাসিনার সাবেক এডিসি ছিলেন, মানে ওই সময় তিনি এডিসি ছিলেন, শেখ হাসিনার কর্মরত ছিলেন এডিসি হিসেবে যখন তিনি বিয়ে করেছিলেন। তো তখন শেখ হাসিনা তার বিয়ের উকিল হয়েছিলেন। তো এখন বুঝেন তাহলে যে মানে সে শেখ হাসিনার কতটা ঘনিষ্ঠ একজন ব্যক্তি। এবং এই ব্যক্তির আবার স্ত্রী যিনি, তিনি আবার সম্পর্কে কিন্তু আবুল হাসনাত আবদুল্লাহর ভাতিজি। তো বুঝেন মানে কতটা আওয়ামী কানেক্টেড এই নাসিমুল হক। এখন তার মতো একজন ব্যক্তিকে আপনি লোকাল এজেন্ট বানিয়ে এই সেলফ নামের এই যে একটি কোম্পানি খুলে, আপনি বলছেন যেটা ফ্রান্সের একটি কোম্পানি, কিন্তু মূলত এই কোম্পানিটা হচ্ছে ভারতীয় একটা কোম্পানি। তো এদের কাছে আপনি আমাদের পুরো এনআইডি কার্ডের দায়িত্ব দিয়ে দেওয়া মানে কি? মানে হচ্ছে যে আপনি ফ্যাসিস্টের যারা দোসর রয়েছেন তাদের হাতে আমাদের জাতীয় নিরাপত্তার মানে স্পর্শকাতর তথ্য, আমাদের জনগণের যে ডেটা, এগুলো আপনি তুলে দিচ্ছেন। এটা সরাসরি ভারতের রয়ের কাছে চলে যাবে, ভারতের কাছে চলে যাবে, এতে কোনো মানে মানে এদের সন্দেহ নেই। তো এখন এখানে যে একটা দুরভিসন্ধি হয়েছে বা এটা যে একটা মানে অন্যায় কাজ হচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আমি যখন এই মেশিন টুল ফ্যাক্টরি এখানকার যারা রয়েছেন, এই যে মেজর জেনারেল নাহিদ আসগার এবং ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ, তাদেরকে যখন আমি এই বিষয়ে একটা ব্যাখ্যা চাইলাম, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারলো না, অর্থাৎ এখানে কবি নীরব। তো এই নীরবতার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এখানে তারা যে একটা ধান্দাবাজি করতে যাচ্ছেন বা একটা অন্যায় করতে যাচ্ছেন, বা আমাদের এই জুলাই আন্দোলনের চেতনা বা স্পিরিটের সাথে যেটা প্রতারণা করতে যাচ্ছেন, যেখানে একটা তারেক সিদ্দিক এবং হাসিনা তাদের লোকজনদেরকে আপনারা এনআইডি কার্ডের মতো একটা এরকম গুরুত্বপূর্ণ কার্ডের কাজ আপনারা দিয়ে দিচ্ছেন, যেখানে একটা লোয়েস্ট বিডার যিনি, তিনি 160 টাকা হাঁকিয়েছেন, আপনি তাকে ইগনোর করে তারেক সিদ্দিক এবং হাসিনার আস্থাভাজন এই মেজর অবসরপ্রাপ্ত নাসিমুল হকের কোম্পানি, সো কল্ড কোম্পানি, তাদেরকে আপনি 172 টাকা দর বলার পরেও
তাদেরকে এই কাজের কন্ট্রাক্টটা দিয়ে দিচ্ছেন। তো এটা যদি আপনার জুলাইয়ের সেন্টিমেন্টের সাথে প্রতারণা না হয়, তাহলে আর কোনটাকে আপনি জুলাইয়ের সেন্টিমেন্টের সাথে প্রতারণা বলবেন? তাই মনে করি আমাদের যারা জনগণ রয়েছেন, আমি জানি তারা আসলে চটুল কন্টেন্ট দেখতে খুব পছন্দ করে। যেমন আমি যদি মনে করেন আজকে এই যে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি জানি যে এই সব কন্টেন্টের ভিউ হয় না বেশি, এগুলো শুনতেও চায় না মানুষ। মানুষ শুনতে চায় আপনি বলবেন যে শাওনের কেরা উঠছে, হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনের কেরা উঠছে, শাওন উমুকের সাথে উমুক এটা করছে, এগুলি পাবলিক খুব পছন্দ করে, মানে এটার এন্টারটেনমেন্ট ভ্যালু অনেক বেশি থাকে। তো এখন আপনি দেখবেন যে যারা অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার তারা বলবে যে ওই হাসান আরিফের সাবেক পুত্রবধূ সে অনেক খোলামেলা কাপড় পরে এই করছে সেই করছে, এগুলো বলে আপনি ফেসবুকে পোস্ট দিয়ে দিবেন, তারপর বলবেন ওর এইগুলি এগুলি আছে আমার কাছে, আমি এগুলি এগুলি ছেড়ে দিব। দেখবেন পাবলিক তখন বলবে ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, ভাই লিঙ্ক ছাড়েন ভাই, লিঙ্ক চাই। এখন কথা হচ্ছে কি, মানে আমাদের জনগণের একটা বড় অংশ তারা হচ্ছে ওই ইমু সার্ভিস নেয়। তারা এই ধরনের যারা সো কল্ড মানে অ্যাক্টিভিস্ট, তাদের দ্বারা তারা উত্তেজিত হতে চায়, মানে তাদের উত্তেজনা বা কাম বাসনা বা যৌন চাহিদা পূরণের জন্য এ ধরনের সুশ্রুরি মার্কা কন্টেন্টের প্রতি তাদের আগ্রহটা অনেক বেশি থাকে। আর এদিকে যে আমার দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে যাচ্ছে, বা আমার এনআইডি গার্ডের প্রজেক্ট যে নিয়ে নেওয়া হচ্ছে, এখানে যে ভারতের লোকজন বা এখানে যে আপনার তারেক সিদ্দিকীর লোকজন তারা মিলে যে এই প্রকল্পটা বাগিয়ে নিচ্ছে, এবং এইসব বিষয় নিয়ে কেউ কথা বলে না। আমরা নাগরিক টিভি আমরা বললাম, আমরা বলেছি, এবং আমরা জানি এইসব বললেও এগুলো শোনার মতো অডিয়েন্সও খুব একটা পাবো না, এগুলোর ভিউও হয় না। ভিউ হয়তো আমি যদি যেটা বললাম যে শাওনের কেরা উঠছে, এই থাম্বনেল দিয়ে আমি একটা ভিডিও বানাবো, ওইটাতে অনেক ভিউ উঠবে। আর আমাদের চ্যানেল তো আপনি এমনিই জানেন যে আমরা এখন অনেকের বিরাগ ভাজন হয়ে গেছি। এখন এখানে ওই রজার খলিল ওরফে খলিলুর রহমান থেকে শুরু করে আরো যারা রয়েছেন, তারা হ্যাকার ট্যাকার দিয়ে আমাদের নাগরিক টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের উপর এমন আক্রমণ করছে যে এখন আমাদের এইগুলোর রিচ হয় না। যে আমি আপনার লাইভে যাচ্ছি, আমার দর্শকের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না, যে কারণে আমাদের ভিডিওতে কোনো ভিউ হয় না, কোনো দর্শক আসে না। এবং অনেকে বলে যে কিরে তোরা যে লাইভ করিস, তোদের লাইভে কোনো দর্শক নাই কেন? তো দর্শক থাকবে কিভাবে? আমার চ্যানেলের যেভাবে ভেতরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, যেভাবে রিচ কমিয়ে দেওয়া হচ্ছে, পাবলিক নোটিফিকেশন পাচ্ছে না আমরা লাইভে গেলে, তো পাবলিক কিভাবে জানবে যে আমি আর আপনি এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি? তো এখন কি বলবো আমি, আমাদের যারা সচেতন দর্শক তাদেরকে বলবো যে ভাই আপনারা সচেতনতা বাড়ান। আর সব সময় ওই যদি ওই পর্ন হাবের মতো কন্টেন্ট বা ওই মানে অশ্লীল কন্টেন্ট বা সুশ্রী দেওয়া কন্টেন্টের দিকে আপনারা বেশি ঝুঁকে থাকেন, আর ওই ইমু সার্ভিসের মজা নেওয়ার জন্য অনলাইন অ্যাক্টিভিস্টদের কন্টেন্টের মধ্যে ওগুলো খুঁজেন, বা শাওনের ক্যারা উঠছে টাইপের শিরোনাম দেখলে ক্লিক করেন, তাইলে কিন্তু এই জাতির ভাগ্য কখনো পরিবর্তন হবে না। 5ই আগস্টের পর থেকে যেটা ভাগ্য পরিবর্তনের আশা করছি আমরা, ওই ভাগ্য পরিবর্তন করতে চাইলে আমাদের জনগণকে আসলে শুভ বুদ্ধি সম্পন্ন হতে হবে, সচেতনতা বাড়াতে হবে, বা এই যে আজকে যেটা গুরুত্বপূর্ণ এনআইডির বিষয় নিয়ে আমি কথা বললাম, এইসব বিষয় নিয়ে তাদেরকে আরো বেশি বেশি জানতে হবে। এই নিউজগুলোর দিকে তাদেরকে বেশি আগ্রহ দিতে হবে, রাদার দেন ওই শাওনের ক্যারা উঠছে টাইপের নিউজের থেকে। তো যদি ওইরকমই একটি মানে আমাদের দৃষ্টিভঙ্গি হয়, তাহলেই আমি মনে করি এই জাতির উন্নতি হবে। আর তা না হলে এই জাতি কিন্তু অতীতেও যেভাবে আপনার ওই যে দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখছে, এরা ভবিষ্যতেও দেখবেন এরকম অনেককে চাঁদে দেখবে। আর এই চাঁদে দেখা জাতিকে লইয়া আপনি কি করিবেন, এটা হচ্ছে প্রশ্ন।